এবং এই 36 দিনের জুলাই কিন্তু এটা একটা মানে রণক্ষেত্র ছিল। কিন্তু এই রণক্ষেত্রের প্রেক্ষাপটটা কোথা থেকে আসলো? প্রেক্ষাপটটা যদি আমি না জানি এবং এই প্রেক্ষাপটের আকাঙ্ক্ষাটা যদি আমরা না জানি, তাহলে দেশের মানুষকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি, সাংস্কৃতিক পরিস্থিতি আমরা আসলে কোথায় নিয়ে যেতে চাই, সেই আকাঙ্ক্ষার জায়গাটা সেটা কিন্তু আমরা দেখাতে পারবো না। ছাত্র অধিকার পরিষদের আসলে জন্ম না হলে কিন্তু 2018 সালে কোটা সংস্কার আন্দোলন হতো না। এবং 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, ডাকসু নির্বাচন 19 সালের, এইটা না হলে এই যে আমরা প্রতিবাদ করার একটা প্রাতিষ্ঠানিক জায়গা পেয়েছিলাম, একটা ভিত্তি পেয়েছিলাম, সেই জায়গাটা তৈরি হতো না। এবং এই 24 সাল পর্যন্ত কিন্তু আমরা টিকেই থাকতে পারতাম। সব ছিন্ন ভিন্ন, আমরা তো কয়েকবার ছিন্ন ভিন্ন হয়ে গেছিলাম মোদী বিরোধী আন্দোলনের সময়। এরপর আমাদের পুরো ক্র্যাকডাউন করা যায়, আবার আমরা জমায়েত হই। আমরা বলতে শুধু আমাদেরকে বুঝাচ্ছি না, এই সময়ের দলমত নির্বিশেষে যত তরুণ তরুণীরা আছে, সেই ছাত্র দল হোক, শিবির হোক, বাম হোক, ছাত্র অধিকার পরিষদ হোক, কারণ তখন প্রতিবাদ করার ওই একটা জায়গায় ছিল যেখানে এসে আমরা সবাই জমায়েত হইতে পারতাম। তো এই যে তরুণ তরুণীদের যে এই আপোষহীন এবং অপ্রতিরোধ অগ্রযাত্রা যে জায়গাটা, তো এটা আমাদের মনে হয় অবশ্যই অ্যাকনোলেজমেন্টের জায়গা আছে। কারণ জুলাই সনদের আমরা খসড়া দেখলাম, সেখানে আসলে এই বিষয়গুলো নাই। তো এই বিষয়গুলো যদি না থাকে, তাহলে আমরা আসলে এই অভ্যুত্থানের চেতনা, প্রেরণা, আকাঙ্ক্ষাটা কোথায় আসলে পাবো এবং কিসের উপর ভিত্তি করে আমরা নতুন বাংলাদেশের যাত্রাটা শুরু করব? তো সর্বশেষ আসলে যে কথাটা বলতে চাই, যে এই আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, এইটা কোনো নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছিল না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম এটা ছিল সুরক্ষা। বাংলাদেশের সমসাময়িক সময় দ্য মোস্ট পলিটিক্যাল প্ল্যাটফর্ম। এটা কারা তৈরি করেছে? এটা এই যে ছাত্র শক্তি, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র শিবির, ইউনিয়ন, ফেডারেশন, সবাই মিলে আমরা তৈরি করেছি। কিন্তু কৌশলটা ছিল শেখ হাসিনার চোখে ফাঁকি দেওয়া, যে এটা আমরা নন পলিটিক্যাল ফ্লেভার দেওয়া। কারণ আপনি বৈষম্যদের কমিটিতে, প্রথম কমিটিতে দেখবেন সব ছাত্র সংগঠনের পদধারী নেতারা এবং সাধারণ শিক্ষার্থীরা তারা এখানে আছে। আর একটা পর্যায়ে যখন আমরা দেখলাম যে আসলে শেখ হাসিনা যে দমন পীড়ন চালাচ্ছে, তখন আসলে এখানে শুধুমাত্র কোটা সংস্কার এইটা কখনোই আমাদের লক্ষ্য উদ্দেশ্য জায়গায় থাকতে পারে না। তখনই আসলে এই 9 দফা থেকে 1 দফা, আর এই 9 দফা বা 1 দফা, তারপর হচ্ছে প্রোফাইল পিকচার লাল করা, যারা এই বাংলাদেশের তরুণ তরুণীরা, বাংলাদেশের মানুষ এগুলো করেছে, তারা কিন্তু করার আগে চিন্তা করে না যে এই আইডিয়াটা কার করেছে ভাই, এই মানে পরামর্শটা কে দিল, এটা কে শুরু করলো, এটা কিন্তু কেউ খেয়াল করে নাই। তার মানে কি, এইটা হলো একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। তো সুতরাং স্বতঃস্ফূর্ত আন্দোলনের ক্রেডিট নিয়ে আসলে ক্রেডিটবাজি করাটা এখন আমাদের এই সময়ের আমাদের যে তরুণ তরুণী এবং দেশের মানুষ, তাদের ভিতরে আসলে একটা এই জুলাই অভ্যুত্থান বা জুলাই অভ্যুত্থান পরবর্তী যে আমাদের ছাত্র নেতারা বা নেতৃবৃন্দরা যারা মানুষের কাছে আকাঙ্ক্ষার জায়গায় এসেছে, যেমন আন্দোলনটাকে, ব্যানারটাকে বিতর্ক করবে, বিরক্তির জায়গা তৈরি করবে, ঠিক নেতৃবৃন্দদেরকে কিন্তু প্রশ্নবিদ্ধ করবে। সেখান থেকে আমি বারবার এই কথা বলেই শেষ করবো, যে আমি বারবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে একটা আহ্বান জানিয়েছিলাম যে আপনারা এই তরুণদেরকে ডাকুন, বৈষম্য বিরোধী সমন্বয়ক, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, এছাড়াও বিভিন্ন গ্রুপের তরুণ নেতৃবৃন্দ, তরুণ তরুণীরা যারা আছে, তাদেরকে ডাকুন, তাদের সাথে অন্তত একদিন 1 কাপ চা খান। আপনি তো বলেছিলেন যে আপনি হচ্ছেন এই তরুণদের ছাত্র জনতার নিয়োগকৃত উপদেষ্টা, তাহলে তরুণরা কেমন বাংলাদেশ চায় সবার কাছ থেকে তো শুনতে হবে। এবং আমার প্রস্তাব ছিল যে 13ই আগস্ট একটা জাতীয় ছাত্র কাউন্সিল, বৈষম্য বিরোধীর ব্যানারই হোক, সব ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা, বৈষম্য বিরোধী নেতারা মধ্যমণি থাকবে, সবাই মিলে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তরুণ জনগোষ্ঠীর বেকারত্ব, বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করব, দেশ পুনর্গঠনের কাজ করব। কিন্তু তখন সেটা করা হয়নি বা করতে দেওয়া হয় নাই। মূলত বাংলাদেশটা ঠিক এই মুহূর্তে যে ক্রাইসিসে আছে, বিশ্বের যতগুলো দেশে এভাবে সরকার পরিবর্তন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, তারপরে জাতীয় সরকার বা বিপ্লবী সরকার হয়েছে, অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল শক্তিকে সাথে নিয়ে, যেই সমস্ত দেশে এগুলো হয় নাই বা হইতে দেওয়া হয় নাই, সেখানেই জাতীয় আন্তর্জাতিক অপশক্তি ভর করেছে। এবং যদি বলি, দেখেন লিবিয়া, লেবানন, সিরিয়া, এই সমস্ত দেশ, আমাদের পাশেই দেশ আছে মায়ানমার, তো এইরকম পরিস্থিতি হয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশের আমরা এখন যদিও একটা যে পরিবেশটা দেখছি, আমরা হানাহানি, মারামারি, কাটাকাটি এখনো বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাস, ঘরে ঘরে হয়তো ঢুকে যায় নাই, কিন্তু যে পর্যায়ে আছে, যে কোনো সময় আসলে যে কোনো একটা কাওয়াস, গন্ডগোল, ডিসঅর্ডার তৈরি হলে কিন্তু এরকম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে এই অভ্যুত্থানের সূচনা রচনা করেছেন, এই বাংলাদেশের ঢাকা সহ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা যেভাবে
অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদের দায়িত্ব শেষ হয়ে যায় নাই, তাদের দায়িত্ব রয়েছে। এখনো দেশের মানুষ আপনাদের প্রতি চেয়ে আছে, তাকিয়ে আছে। যে কোনো সময়, যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে আপনাদেরকে, এই দেশের মানুষকে পথ দেখাতে হবে। যারা সরকার পরিচালনা করছেন তাদেরকেও পথ দেখাতে হবে, যারা রাজনীতি করছেন, জাতীয় নেতৃবৃন্দ আছেন, তাদেরকেও তাদেরকেও মতামত দিতে হবে, তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে।